একটু শেখার চেষ্টা করবো যে অ্যাজ টু হাউ উই শুড অ্যাপ্রোচ ইন দি স্টক মার্কেট, এবং আমরা সেটাই আমাদের ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমরা আস্তে আস্তে এর পরবর্তীতে আমরা ক্লায়েন্টদেরকে নিয়েও আমরা আমাদের এই সেশনগুলো করবো, সো দ্যাট তারাও হেল্পফুল, মানে তারাও যাতে হেল্প পায় এখান থেকে আমরা চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ দি ভেরি ইনিশিয়াল অ্যাসপেক্টস। আমরা লেটস সি হোয়াট ইজ কল স্টক। স্টক বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি স্টকটাকে ইকুইটিও বলা হয়, শেয়ারও বলা হয়। শেয়ার, স্টকস, ইকুইটি, all are the same name. So a stock is also known as equity. It is a security that represents the fractional ownership of issuing company. আচ্ছা, আমরা যে কোম্পানিটা আমাদের শেয়ারটাকে ইস্যু করতেছে সেই কোম্পানির একটা ফ্র্যাকশনাল মালিক আমি হচ্ছি বাই বাইং এ শেয়ার। আমি আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করি তোমাদের সাথে, সো দ্যাট আমাদের স্লাইডগুলোতে আমরা চলে যেতে পারবো। আচ্ছা, স্ক্রিনটাকে আমরা দেখতে পারি সবাই? ক্যান ইউ সি দি স্ক্রিন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, ওকে। সো তো হোয়াট ইজ স্টক? আমরা যেটা বললাম যে স্টক অলসো নোন অ্যাজ ইকুইটি অর শেয়ার ইজ এ সিকিউরিটি দ্যাট রিপ্রেজেন্ট দ্য ফ্র্যাকশনাল ওনারশিপ অফ দি ইস্যুইং কোম্পানি। যে কোম্পানির শেয়ারটাকে ইস্যু করেছে এই কোম্পানির একটা ফ্র্যাকশনাল মালিকানা আমি পাচ্ছি। তার মানে কি, আমি কিন্তু একটা ব্যবসা বা একটা কোম্পানির একটা অংশ কিনতেছি। সুতরাং এটা আমাকে খেয়াল করতে হবে যে শেয়ার ইজ নট জাস্ট এ পেপার অর এটা কিন্তু একটা মালিকানার একটা অংশ আমরা কিনছি বাই বাইং এ শেয়ার। শেয়ার ইজ দ্য ইউনিট অফ ওনারশিপ ইন এ কোম্পানি। একটা কোম্পানির একটা ছোট্ট ইউনিট ইজ কল্ড শেয়ার। আমরা শেয়ার জানলাম। নেক্সট ইজ, আচ্ছা, বেনিফিটস অফ ওনিং এ শেয়ার, মানে এই যে শেয়ার যে আমরা কিনি এর বেনিফিটটা আমাদের কি সেটাও আমাদের একটু জানতে হবে। কারণ আমরা যখন একদম নতুন কোনো কাউকে শেয়ার মার্কেট সম্পর্কে বলতে যাব তখন কিন্তু এই কোশ্চেনগুলো বলবে যে আসলে আমরা কেন একটা শেয়ার কিনবো, শেয়ার কিনলে লাভটা কি। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের তাকে বলতে হবে অ্যাজ টু ওয়াই হি শুড ওন দি শেয়ারস। তো দেয়ার আর অ্যাজ গুড অ্যাজ 4 রিজন যে বা বেনিফিট আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লেম অন অ্যাসেটস। ওই যে কোম্পানির যে অ্যাসেট আছে এই অ্যাসেটে কিন্তু শেয়ার হোল্ডারের একটা অংশ কিন্তু বা ক্লেম আছে, ওইখানে কিন্তু সে ওই অংশেরও ওই অ্যাসেটেরও কিন্তু মালিক যে শেয়ার কোম্পানির হোল্ড করে। দেন ডিভিডেন্ডস অ্যান্ড ক্যাপিটাল গেইনস। আমরা কোম্পানি যদি কখনো ভালো করে এবং কোম্পানি যদি ডিভিডেন্ড দেয়, তো শেয়ার যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেই শেয়ারের ডিভিডেন্ড পাবা এগেনস্টে। আর সামটাইমস ক্যাপিটাল গেইন যখন হয়, ক্যাপিটাল গেইনটা তুমি তো পাচ্ছই। তো সুতরাং আমরা ডিভিডেন্ডও পেতে পারি এবং ক্যাপিটাল গেইনটা আমাদের এখানে আমরা পেতে পারি। দেন হচ্ছে পাওয়ার অফ ভোটিং। যারা শেয়ার হোল্ডার থাকে তারা কোম্পানির যে এজিএম হয় এজিএম এ ভোট দিতে পারে এবং কোম্পানির ম্যানেজমেন্টকে তারা সিলেক্ট করতে পারে এবং কোম্পানির মেজর ডিসিশনে তাদের একটা পার্টিসিপেশন থাকে। বাট নর্মাল ডে টু ডে লাইফের যে ডে টু ডে অ্যাক্টিভিটিসে সেখানে কোনো শেয়ার হোল্ডারের কোনো ইনপুট থাকে না বা কোনো অধিকার থাকে না। বাট মেজর ডিসিশন অফ দি কোম্পানি রিগার্ডিং দি কোম্পানির বোর্ড ফর্ম করা, কোম্পানির বড় কোনো কিছু পারচেস করা বা বড় কোনো কিছু বিক্রি করা, এই সমস্ত বিষয়গুলোতে বড় বড় সিদ্ধান্তে শেয়ার হোল্ডারদের ভোটিংয়ের মাধ্যমে সেটা নেওয়া হয়। দেন লিমিটেড লাইবিলিটি। এইখানে যদি কোম্পানির যারা শেয়ার হোল্ড করবে তাদের লাইবিলিটিস খুব একটা বিশেষ করে নাই, তাদের খুবই সামান্য লাইবিলিটিস থাকে। তো বলতে গেলে কোনো লাইবিলিটিস থাকে না, শুধুমাত্র লাইবিলিটিস থাকবে কাদের, যারা স্পন্সর শেয়ার হোল্ডার থাকে তাদের। ওকে, সো দিস ইজ দ্য বেনিফিটস অফ ওনিং স্টক। নেক্সট হচ্ছে রিস্ক অফ ওনিং স্টক, যেটা যখনই বেনিফিট কোনো কিছুতে থাকবে তার পাশাপাশি কিন্তু আমাদের একটা রিস্কও থেকে যাবে। তো রিস্ক কী হচ্ছে, যখন আমরা একটা স্টক কিনি আমাদের কিন্তু ক্যাপিটাল লস হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা অনেকে দেখছো, আবার আমরাও অনেকে লস করছি, সুতরাং ক্যাপিটাল লসের সম্ভাবনা থাকে। আর হচ্ছে নো লিকুইডেশন প্রেফারেন্স,
মানে যখন কোম্পানি যদি কোনো কারণে খুব খারাপ করে, তাহলে যখন কোম্পানিটাকে লিকুইডেট হয়ে যায়, তখন সেইখানে এই যে আমরা যে কমন শেয়ার হোল্ডার যারা আছে বা যারা আমরা মার্কেট থেকে, সেকেন্ডারি মার্কেট থেকে যারা আমরা শেয়ার কিনছি, তাদের প্রেফারেন্সটা কম থাকে, যে তারা সবার দেনাদায়ী শোধ করে দেওয়ার পরে তখন যদি টাকা উদ্বৃত্ত থাকে তখন এই শেয়ার হোল্ডারদেরকে টাকা দেওয়া হবে। বিফোর দ্যাট দে ওন্ট বি এন্টাইটেল টু গেট দিস মানি। সুতরাং এইখানে একটা আমাদের ড্রব্যাকস বা রিস্ক রয়ে গেছে একটা কোম্পানির শেয়ার আমরা যখন ওন করব। ওকে, নেক্সট হচ্ছে কোম্পানি কেন আসলে স্টক বা শেয়ার ছাড়ে, সেটাও একটা আমাদের জানা উচিত। এটাও জিজ্ঞেস করে যখন আমরা কোনো মানুষকে বলতে যাই কোম্পানির মানে শেয়ার বাজারে বাজার সম্পর্কে বা শেয়ারে ইনভেস্ট করার সময় যখন বলতে যাই, তখন কিন্তু এই কোশ্চেনটা করে। সো এ কোম্পানি ইস্যুড স্টক টু রেজ ক্যাপিটাল ফ্রম ইনভেস্টার্স ফর নিউ প্রজেক্টস অর টু এক্সপান্ড ইটস বিজনেস অপারেশনস। কোম্পানি কি করে, কেন শেয়ার ছাড়ে? কোম্পানি শেয়ার হচ্ছে তার ক্যাপিটাল কালেক্ট করার জন্য ফ্রম দি ইনভেস্টার্স। কী কী কারণে? একটা হচ্ছে সে নতুন কোনো প্রজেক্টে হাত দিতে অথবা তার কোনো এক্সপানশনে যাওয়ার জন্য সে শেয়ার ছেড়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এর পাশাপাশি কোম্পানির লাইবিলিটিসগুলোকেও পে অফ করার জন্য কোম্পানি শেয়ার ছেড়ে থাকে। বাট শুধুমাত্র লাইবিলিটিস পে অফ করার জন্য শেয়ার ছাড়া যায় না, তাকে লাইবিলিটিস পে অফ করা কুড বি ওয়ান অফ দি রিজন, বাট তার মেজর কারণ থাকতে হবে যে নিউ প্রজেক্ট অথবা এক্সপানশন অফ দি কোম্পানিজ অপারেশন। সেই ক্ষেত্রে তারা কোম্পানি শেয়ার মার্কেটে ফ্লোট করে থাকে। ওকে, দ্যাট ইজ দি খুব বেসিক জিনিস। ওকে, এখন আমরা জানবো যে টাইপ বা স্টকের টাইপ, কয় ধরনের স্টক আসলে আসে। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ স্টকস। একটা হচ্ছে কমন স্টকস। কমন স্টকটা মানে এই যে সেকেন্ডারি মার্কেটে যে স্টকটা আসলে বিক্রি হয়, এটাকে কমন স্টক বলে, বা আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ইনভেস্টররা যেটা হোল্ড করে, দ্যাট ইজ কল্ড দি কমন স্টক। আর একটা থাকে প্রেফার্ড স্টক। তো কমন স্টকটা দেখি আমি ফর্মাল ডেফিনেশনটা কি বলে। রিপ্রেজেন্ট পার্শিয়াল ওনারশিপ অফ বিজনেস, গিভিং শেয়ার হোল্ডার দি রাইট টু ভোট অন কর্পোরেট ডিসিশনস অ্যান্ড রিসিভ ডিভিডেন্ডস ওয়েন দি কোম্পানি পারফর্মস ওয়েল। যেটা বলেছি যে এখানে একটা পার্শিয়াল ওনারশিপ কোম্পানির তার থাকে, দেন ভোটিং রাইট থাকে, দেন ডিভিডেন্ড যদি কোম্পানি দেয় সেটা সে পায়। তো এই দিস ইজ দি কমন স্টক হোল্ড যারা করে, এবং বেসিক্যালি দিজ আর দি সেকেন্ডারি মার্কেট থেকে যে স্টকগুলো নেওয়া হয়, অথবা কেউ যদি প্রাইমারি স্টক পেয়ে থাকে এবং সে যদি ওইটাকে হোল্ড করে, মানে কী বলে আইপিওতে পেয়ে থাকলে সে যদি হোল্ড করতে থাকে, বা সেকেন্ডারি মার্কেট থেকে যদি কিনে হোল্ড করে, দ্যাট ইজ এ কমন স্টকস। আর দ্যার ইজ অ্যানাদার টাইপ অফ স্টক, দ্যাট ইজ এ প্রেফার্ড স্টকস। তো প্রেফার্ড স্টক হচ্ছে যে আসলে এই স্টকটা, এটা দিস ইজ নট দি আমাদের মার্কেট থেকে এটা কেনা যায় না। এটা হচ্ছে কোম্পানি কি করে, কোম্পানি টেকিং পারমিশন ফ্রম দি কনসার্ন অথরিটিস, তখন তারা কিছু মানুষের কাছে তারা উইথ এ ফিক্সড ইন্টারেস্ট রেট, মানে তাদেরকে একটা কি প্রত্যেক বছরে কি ডিভিডেন্ড তাদেরকে দিব, এটা ফিক্স করে তাদের কাছ থেকে ক্যাপিটাল সংগ্রহ করে কোম্পানি ফর দেয়ার অপারেশন। নিতে পারে কোম্পানি ইচ্ছা করলে, এবং তার জন্য পারমিশন নিতে হবে অবশ্যই। নিয়ে কোম্পানি টেক্স মানি ফ্রম দি ইনভেস্টার্স, এবং যখন সে মানিটা ইনভেস্টরদের কাছ থেকে নেয়, তখন কোম্পানি ইজ লাইবেল টু পে দেম ডিভিডেন্ড ইয়ারলি, এভরি ইয়ার দিতে বাধ্য, যদি ব্যবসা হোক না হোক তাদেরকে অবশ্যই দিতে হবে, বিকজ দ্যাট ইজ ফিক্সড। আচ্ছা, দে ডোন্ট হ্যাভ ভোটিং রাইটস, এদের কোনো ভোটিং রাইটস নাই। দে রিসিভ ফিক্সড ডিভিডেন্ড, তারা ফিক্সড ডিভিডেন্ড রিসিভ করে, অ্যান্ড দে গেট প্রায়োরিটি ওভার কমন স্টক হোল্ডার্স ইন কেস অফ দি কোম্পানি গোজ ব্যাংক্রাফট। যদি কখনো কোম্পানি যদি ব্যাংক্রাফট হয়, বা কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, তো সেই ক্ষেত্রে প্রেফার্ড স্টক হোল্ডারদের দেনা পাওনাগুলা কমন স্টক হোল্ডারদের আগে মিট করা হয়, তারপরে আমাদের কমন স্টক হোল্ডার যারা থাকবে তাদের দেনা পাওনাগুলোকে মিট করা হবে। তো সুতরাং দ্যাট ইজ তাদের জন্য লিমিটেশন। আর ওদের ভালো দিকটা হচ্ছে তাদেরকে প্রতি বছর তাদেরকে ডিভিডেন্ড দিতে হয়, বাট দ্যাট ডিভিডেন্ড ইজ ফিক্সড। তারা একদম যখন টাকা নেয় তখনই বলে দেয় যে তোমাকে 10%, 15% বা 20%, হোয়াট এভার মে বি দি ডিসিশন, সেই ডিসিশনটা তো সেভাবে তারা তো সেইখানে বলে উল্লেখ করে দেওয়া থাকে, এবং সেটা তারা পায়। ওকে, এটার বাইরেও আরও কিছু স্টক আছে বা টাইপ আছে, সেটা হচ্ছে যে ভ্যালু স্টকস। যেটা হচ্ছে ভ্যালু স্টকস আর দি শেয়ার অফ কোম্পানিজ দ্যাট আর কনসিডার্ড আন্ডার ভ্যালুড অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু।
মানে ইন্ট্রিনসিক ভ্যালু বা প্রকৃত মূল্য যেটাকে বলি, বা বা অন্তর্নিহিত মূল্য যেটা, এই এই মূল্যের তুলনায় যদি কোনো স্টককে মনে হয় যে চিপ, বা মনে হয় যে সেটা আন্ডার ভ্যালুড, সেটার দাম কম, সেটাকে আমরা ভ্যালু স্টক বলবো। আবার বলি আমি, প্রত্যেকটা স্টকের একটা ইন্ট্রিনসিক ভ্যালু থাকে। যেরকম ফর এক্সাম্পল, মনে করো তোমাদের কোনো একটা এরিয়ার জমির দামের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে কিন্তু এক একটা এরিয়ার জমির মোটামুটি এক একটা দাম থাকে, এবং ওইখানকার ম্যাক্সিমাম লোকজনই জানে যে ওইখানে এখন প্রিভেলিং পার কাঠা কত করে বিক্রি হচ্ছে, সেটা সবাই কম বেশি জানে। মেবি হয়তো 1-2 লাখ টাকা এদিক ওদিক হইতে পারে, বাট 10-15 লাখ টাকার এদিক ওদিক হয় না। 1-2 লাখ বা 50-60-70 হাজার টাকা বা 2-1 লাখ টাকা এদিক ওদিক হতে পারে। সবার একটা আইডিয়া থাকে যে ইয়েস, এই এরিয়ার জমির মূল্য এরকম, বা এই এরিয়ার ফ্ল্যাটের মূল্য এরকম, এটা ধারণা সবাই থাকে। যখনই তার থেকে অনেক বেশি কম হয় কোনো কারণে, কোনো সার্কামস্ট্যান্সেসের পরিপ্রেক্ষিতে, সে ফর এক্সাম্পল কোভিড চলে আসছে, অনেক মানুষের তখন টাকা পয়সা আবার দরকার, তখন তারা অ্যাব্রাপ্টলি যখন কম দামে বিক্রি করতেছে, তখন হচ্ছে তার ইন্ট্রিনসিক ভ্যালু বা যার অন্তর্নিহিত মূল্য যেটা, তার থেকে যখন কমে যাচ্ছে, তখন দ্যাট ইজ কল্ড আন্ডার ভ্যালুড। তো এরকম যদি কখনো একটা শেয়ার নর্মালি একটা রেঞ্জে সবসময় আমরা দেখেছি, 2-4-5 বছর দেখি যে এরকম একটা রেঞ্জের মোটামুটি থাকে, বাট সেখান থেকে যদি ড্রাস্টিক্যালি কমে যেয়ে থাকে, তাহলে আমরা বলবো যে দ্যাট হ্যাজ লস্ট দেয়ার ভ্যালু, বা তার ভ্যালুটা কমে গেছে, আন্ডার ভ্যালুড হয়ে গেছে। তো তখন এই শেয়ারগুলোকে আমরা ভ্যালু স্টক বলে থাকি। তো এই ভ্যালু স্টকে কারা ইনভেস্ট করে? নর্মালি যারা ভ্যালু ইনভেস্টর যারা আছে, যারা কম দামে এই শেয়ারগুলোকে তারা পিক করে, এই সুযোগের যে অপেক্ষায় তারা থাকে, এবং তারা দিয়ে পিক দিস শেয়ার। আচ্ছা, এখন যেহেতু ইন্ট্রিনসিক ভ্যালু এখানে আসছে, আমরা একটু জাস্ট দেখি হোয়াট ইজ ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু অফ এ স্টক ইজ ইটস ট্রু ভ্যালু। আসলে এটা অ্যাকচুয়াল মূল্য, এইটা দ্যাট ইট রেফার্স টু হোয়াট এ স্টক ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ। এই মানে এটা বোঝায় যে অ্যাকচুয়ালি একটা স্টকের প্রকৃত মূল্য আসলে কত, সেইটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। আমরা ইন্ট্রিনসিক ভ্যালুটাকে সাম অফ কোম্পানিজ অ্যাসেট, কোম্পানির যে অ্যাসেট আছে সেইগুলার যোগ করে, সেখান থেকে যদি কোম্পানির লাইবিলিটিসটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে ফলটা পাবো সেটাকে হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু বলে। তার মানে কোম্পানির অ্যাসেটের থেকে কোম্পানির লাইবিলিটিসটা বাদ দিলে ওই কোম্পানির যে মূল্য আছে, ওই মূল্যকে যদি আমরা শেয়ার সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা একটা শেয়ারের উচিত মূল্য কোনটা বা অন্তর্নিহিত মূল্য কোনটা রয়েছে, এটা আমরা পেয়ে যাব। তখন আমরা অ্যাসেস করতে পারি যে আসলে কোম্পানিটা কি ওভার প্রাইস, না কোম্পানি আন্ডার প্রাইস বা আন্ডার ভ্যালুড। যখনই ফিল করবো যে আন্ডার ভ্যালুড, দ্যাট ইজ কল্ড দি ভ্যালু স্টক। এবং ভ্যালু স্টকে ভ্যালু ইনভেস্টররা ভ্যালু স্টকে ইনভেস্ট করে। দেন ইনকাম স্টকস আর এক টাইপের স্টক। These stocks provide regular and steady income, usually in the form of dividends over time. এই ধরনের যে স্টকগুলো রয়েছে, তারা একটা স্টিডি গ্রোথ তাদের হয়, এবং স্টিডি ডিভিডেন্ড তারা সবসময় দিতে থাকে। তারা মোটামুটি কম বেশি কাছাকাছি ডিভিডেন্ড তারা দেয়। আমরা যদি বলি আমাদের স্কোয়ার ফার্মাকে যদি বলি, ইটস এ ইনকাম স্টক, এরা রেগুলার একটা ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড সবসময় দিয়ে থাকে, এবং কোনো বছর বা কাছাকাছি আর কি সব বছরই দেয়, এবং কোনো মানে কাছাকাছি ডিভিডেন্ড তারা সবসময় দেয়, স্টেডিলি তারা দিতে থাকে। তারপরে যদি আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে দেখি, তারাও কিন্তু প্রত্যেক বছর আমাদেরকে এই ডিভিডেন্ডগুলো দেওয়া থাকে। সুতরাং দে আর দি ইনকাম স্টকস। আর ভ্যালু স্টক হচ্ছে যারা যখন এই স্টকগুলো অথবা অন্য কোনো স্টক যদি অ্যাব্রাপ্টলি অনেক কম দামে চলে আসে। এখন যদি বলি আমরা রেনেটা ইজ বোথ এ ভ্যালু স্টক অ্যান্ড এ ইনকাম স্টক, কারণ হচ্ছে ও ডিভিডেন্ড দেয়, বাট রাইট দিস মোমেন্টে তার ভ্যালু অনেক কমে গেছে, আন্ডার ভ্যালুড হয়ে গেছে। আমরা যদি বিএটিভিসিকে বলি, ব্যাটবিসিকে যদি আমরা বলি, অ্যাট প্রেজেন্ট ইট ইজ অলসো ইনকাম স্টক আর অলসো দি ভ্যালু স্টকস, দুটাই কিন্তু সে এখন, বিকজ এখন সে অনেক দাম কমে গেছে, আবার অ্যাট দ্য সেম টাইম ইট গিভস গুড ডিভিডেন্ড। আমরা যদি আমাদের গ্রামীণ ফোনটাকেও যদি, স্টিল গ্রামীণ ফোন গিভস গুড ডিভিডেন্ডস, অ্যাট দ্য সেম টাইম ওর দাম অনেক কমে গেছে। সুতরাং এগুলো সব এখন কিন্তু বোথ টাইপের স্টকে পরিণত হয়েছে, রাইট? দেন ব্লু চিপস স্টক। ব্লু চিপ স্টক তো আমরা বলি না যে ব্লু চিপ স্টককে ইনভেস্ট করা উচিত, ব্লু চিপ স্টকে ইনভেস্ট করলে আর টাকাটা নষ্ট হবে না বা ইনভেস্টমেন্ট রিস্ক হবে না। তো সুতরাং ব্লু চিপ স্টকস কাকে বলে? আচ্ছা, স্টকস ইস্যুড বাই এ লার্জ ওয়েল এস্টাবলিশড ফিনান্সিয়ালি সাউন্ড কোম্পানি উইথ অ্যান এক্সেলেন্ট রিপুটেশন। যে সমস্ত কোম্পানির বড় কোম্পানি
ওয়েল এস্টাবলিশ কোম্পানি, ফিনান্সিয়ালি যে কোম্পানি ভালো, এই এবং তার রেপুটেশন এক্সেপশনাল গুড রেপুটেশন, এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা ব্লু চিপ স্টক বলে থাকি। স্কয়ার ফার্মা, রেনেটা, আবার একই বলবো যে মেঘনা পেট্রোলিয়াম, তারপরে আমরা যদি গ্রামীণ ফোন বলি, ওকে ঠিক আছে, তারপরে যদি আমরা ব্যাট বেশি বলি, ঠিক আছে, দেন যদি আমরা সিঙ্গার বিডি বলি, ঠিক আছে। সো এই ধরনের বড় বড় কোম্পানি যেগুলো ওয়েল এস্টাবলিশ, যে সমস্ত কোম্পানি আছে এবং যারা ফিনান্সিয়ালি সাউন্ড এবং যাদের রেপুটেশনও ভালো, নট লাইক দিস ফ্রড ভ্যাকসিনকো, রাইট? তো সুতরাং দ্যাট আর দি ব্লু চিপ স্টকস। যদিও আমাদের মার্কেটে এইগুলারে জোর করে ব্লু চিপস বানানো হয়েছিল একটা টাইমে, তো সুতরাং দ্যাট ইজ নট দি ব্লু চিপস। ব্লু চিপস এইগুলো যেগুলো দোজ স্টকস হ্যাজ ওয়েল এস্টাবলিশড রেপুটেশন অ্যান্ড অলসো দি ফিনান্সিয়ালি যারা অনেক ভালো। Then the growth stocks, another type of stocks. Growth stocks are those companies expected to grow sales and earnings at faster rate than that of the market. Growth stock হচ্ছে নর্মালি যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে প্রথম আসে, এই কোম্পানিগুলো, এবং যার একটা এক্সপেক্টেড পোটেনশিয়াল গ্রোথ থাকে। আমরা যারা যারা নতুন যদি কোনো ভালো কোম্পানি যদি মার্কেটে আসে, তখন তার একটা গ্রোথ পোটেনশিয়াল থাকে। এই সমস্ত ক্ষেত্রে অনেক হাই পিতে এই শেয়ারগুলো কেনাবেচা হয়ে থাকে, কারণ হচ্ছে তখন প্রত্যেকে মানুষ এটাকে অ্যাসিউম করে যে এই স্টকটার অনেক মানে স্টকটারের পারফরমেন্স বা স্টকটার এক্সপেক্টেড দ্যাট ইট উইল ডু গুড, এবং এর আর্নিংও ভালো হবে এবং এরা গ্রোথও অনেক ভালো হবে বা গ্রো করবে ইন এ ফাস্টার রেট। সেই সমস্ত কারণেই এই স্টকগুলোকে অনেক বেশি পিতেও আমাদের ইনভেস্টর আমরা ইনভেস্ট করে থাকে। দ্যাট ইজ কল্ড দি গ্রোথ স্টক। আমাদের মার্কেটে যদিও এই জিনিসটা যখন নতুন কোনো স্টক আসে আমরা হুমড়ি খেয়ে পড়ি, আমরা আসলে না বুঝে না জেনে। যদিও খুব বেশি দোষ দেওয়া যাবে না, কারণ হচ্ছে যখন স্টকগুলো লিস্টেড হয় তখন 2 নম্বরই করে এর ফিনান্সিয়াল হেলথটাকে অনেক ভালো করে দেখানো হয়। পরবর্তীতে 1 বছর 2 বছর পরে তার অ্যাকচুয়াল হেলথটা বেরিয়ে আসে। যখন অ্যাকচুয়াল হেলথটা যখন বেরোনো শুরু করে তখন এই শেয়ারের দাম কমতে কমতে তলানিতে চলে আসে। বাট প্রথম দিকে এগুলো যে টাকা খেয়ে এগুলাকে করে। তো সুতরাং আমাদের মার্কেটের ক্ষেত্রে দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস যে আসলে কোনটা গ্রোথ স্টকস। তো স্টিল যখন আমরা উই হোপ সো যে এখানে আস্তে আস্তে করে একটা রেগুলেটরি বডি ভালো করে কাজ করবে, কাজ করার পরিপ্রেক্ষিতে হয়তো আর আমাদের এরকম আজে বাজে শেয়ারগুলোকে হাই প্রাইস বা হাই ভ্যালু করে মার্কেটে লিস্টেড করা হবে না, তাহলে হয়তো আমাদের এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আচ্ছা, আমি কি একটু বেশি দ্রুত চলে যাচ্ছি নাকি? না ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি আরেকটু স্লো যাই তাহলে যদি। আচ্ছা ওকে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে স্যার, স্লাইডগুলো দিয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হবে। এটা আমি ওই যে আমাদের পেজে আপলোড করে দিব। এটা আমাদের যে স্টক ইনসাইডের যে ফেসবুক পেজটা আছে আমি এখানে আপলোড করে দিব, বা আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব। এইগুলা তোমরা ওইখান থেকেও দেখতে পারবে, আর অফিস থেকে নিয়ে নিতে পারো, আমার কাছে অসুবিধা নেই। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। দেন টাইপ অফ স্টক অ্যানালিসিস। এখন কথা বলি আমরা যে আমাদের আসলে যে স্টক যে আমরা কেনা বেচা, তো ইনভেস্ট করা, কখন ইনভেস্ট করব, কোন স্টকে ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, আসলে এই বিষয়গুলা স্টক মার্কেটের যারা আমরা ইনভেস্টর আছি বা যারা আমরা যারা আমরা স্টক মার্কেটে অপারেশন করি, আমাদের জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি এই জিনিসটা যদি না জানি অ্যাজ টু হাউ ওয়ান স্টক হ্যাজ টু বি অ্যানালাইজড, কীভাবে আমি একটা স্টককে ফাইন্ড আউট করবো ওয়েদার ইট ইজ এ গুড স্টক অর এ ব্যাড স্টক, অর ইজ ইট দি রাইট টাইম টু এন্ট্রি অর ইজ ইট দ্য রাইট টাইম টু এক্সিট, মানে এটা যদি আমি আসলে না জানি তাহলে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা ইজ ভেরি টাফ। আর যদি আমরা এটা জানি তাহলে স্টক মার্কেটে টাকা লুজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আই রিপিট এগেইন, স্টক মার্কেটে যদি আমরা এক্স্যাক্টলি এই জিনিসগুলো নিয়ে যদি কালচার করি, 100% কেউ কখনো সঠিকভাবে করতে পারবে না। যদি 60% শর্ট অথবা 50% শর্ট যদি রাইট হয়, 50 to 60% যদি শর্ট যদি তুমি রাইট করতে পারো, তাহলে এই স্টক মার্কেটের থেকে টাকা
ইনকাম করে এই টাকা রাখার জায়গা পাওয়া যাবে না। ঠিক আছে, আই গ্যারান্টি। যদি আমরা 50% শর্ট স্টক যদি আমরা রাইট করতে পারি, অ্যান্ড 50% শর্ট রাইট করা নট দ্যাট টাফ, যদি আমরা আসলে সিনসিয়ারলি যদি আমরা জিনিসগুলোকে বুঝতে পারি, বা আমরা যদি আমাদের পরবর্তীতে আমি যাব সাবসিকুয়েন্টলি যাব যে কিভাবে আমরা এগুলোকে পিক করব, কোথায় পিক করব, কেন পিক করব। যদি এই জিনিসগুলোকে আমরা যদি সিনসিয়ারলি এবং ইমানদারির সাথে করতে হবে। কারণ হচ্ছে আমরা ইমানদারির সাথে করি না, আমরা থিওরিটিক্যালি শিখি বাট প্র্যাকটিক্যালে করি না, আমি নিজেও করি না। হ্যাঁ, তো ওই লোভ পেয়ে বসে না, তখন মনে হয় যে না ঠিক আছে বাড়ছে তাদেরকে আরও বাড়বে। তো সুতরাং এই করতে করতে এর টাকাগুলো নষ্ট হয়। তো এই জন্য আমার ইনভেস্টমেন্টটা যে 365 ডেজ ইনভেস্টেড থাকতে হবে, দিস ইজ এ রং কনসেপ্ট। আমরা প্রত্যেকটা ইনভেস্টরের একটা সাইকি হচ্ছে যে আমার টাকা একটা দিন আমি ফেলে রাখতে চাই না, আমার টাকা প্রত্যেক দিন জন্য আমার জন্য ডিম দেয়, সেই জন্য আমি প্রত্যেক দিন শেয়ার কিনতে চাই, বা প্রত্যেকটা দিন আমার টাকাটাকে ইনভেস্টেড রাখতে চাই। এই জায়গায় হচ্ছে আমাদের সব থেকে বেশি ভুল আমাদের করি আমরা, যে আমাদের প্রত্যেকটা দিন আমাদের টাকাটাকে আমরা ইনভেস্টেড রাখতে চাই। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এটা দ্যাট আই উইল ডিসকাস ইন সাবসিকুয়েন্ট ক্লাসেস। ওকে, সো দুই ধরনের অ্যানালিসিস রয়েছে, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস, দ্যাট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। দ্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে এটা হচ্ছে মৌলিক অ্যানালিসিসগুলো। সো fundamental analysis is a method used to determine the intrinsic value of a stock by analyzing company's wealth or company's health and operations. Operations এর ভিতরে পড়ে আর্নিং, রেভিনিউ, প্রফিট মার্জিন, গ্রোথ পটেনশিয়াল, ইন্ডাস্ট্রি ট্রেন্ডস এটসেট্রা। আর ওয়েলথ বা হেলথ হচ্ছে যে কোম্পানির কতটা সম্পদ আছে আর কতটা লাইবিলিটিস আছে, এই দুইটা। এবং কোম্পানি যে অপারেশন করতে গিয়ে হাউ কোম্পানি ইজ পারফর্মিং, এইগুলার উপরে বেসিস করে যে অ্যানালিসিসটা করা হয়, দ্যাট ইজ কল্ড দি ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে যে যদি তোমার মানে কোনো একটা কোম্পানির একদম তার উদ্যোক্তা কারা, কোম্পানির কী পরিমাণ সম্পদ আছে, কোম্পানির কী পরিমাণ লাইবিলিটি আছে, কোম্পানির গ্রোথটা কেমন হচ্ছে, কোম্পানির ব্যবসা কেমন হচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, আর দে অনেস্ট অর নট, আর দে সাফিসিয়েন্টলি সাউন্ড অর নট, এই সমস্ত কিছুর বিবেচনা করে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়। এবং এই সমস্ত বিবেচনার পরিপ্রেক্ষিতে যখন মনে হয় যে না অল দিস প্যারামিটার্স, মোটামুটি ম্যাক্সিমাম প্যারামিটার্স ইজ ওকে, তখন আমরা ওই অ্যানালিসিসের পরে আমরা ইনভেস্ট করে থাকি, দ্যাট ইজ কল্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ডিলস উইথ দি কোম্পানিজ ওয়েলথ অর হেলথ অ্যান্ড দি অপারেশনাল অ্যাক্টিভিটিস, এটা নিয়ে করা হয়। আর টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে মেথড ইউজ টু এভালুয়েট সিকিউরিটিস অ্যান্ড ফোরকাস্ট ফিউচার প্রাইস মুভমেন্টস বেসড অন ইজ হিস্টোরিক্যাল প্রাইস অর ভলিউম ডাটা। আচ্ছা, এইটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস, এরকম একটা অ্যানালিসিস যেটা বিশ্বাস করে যে কোম্পানির কোনো একটা শেয়ারের আজকের যে দামটা আছে, আজকের দামটা কোম্পানির সমস্ত ফিনান্সিয়াল প্যারামিটারগুলোকে কনসিডারেশনে নিছে, এবং নেওয়ার পরে এই যে দামটা হচ্ছে সেই দামটাকে ওরা মনে করে রাইট, যে দামটা আছে এটা ঠিক আছে, এই দামটা ঠিক আছে। দে থিঙ্কস দ্যাট all the consideration has been taken care of, এবং যে দামটা আছে এটা ঠিক আছে। বাট এটা কী কারণে আমাদের হেল্প করে সেটা আমরা আগে জানবো। এটা হচ্ছে যে আমাদেরকে ফিউচার ফোরকাস্টিংয়ে সাহায্য করে, যে কোম্পানির শেয়ারের দামটা কোথায় যেতে পারে। আচ্ছা, কিসের উপরে বেস করে তারা হিসাব করে যে এটা আসলে হিস্ট্রিক্যালি কোথায় গেছিল। এটা যদি 2 বছর আগে একটা পার্টিকুলার জায়গায় যেয়ে থাকে, তাহলে দ্যার ইজ এ চান্স দ্যাট ওই শেয়ার আবার ওই দামে যাবে। ঠিক আছে, এবং কোম্পানির এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্রাইস এবং ভলিউমের উপরে বেস করে ওরা হিসাব করে যে যখন এই কোম্পানিটার এই প্রাইসে গিয়েছিল তখন এই কোম্পানির ভলিউমটা কেমন। ভলিউম হচ্ছে যে কী পরিমাণ শেয়ার ট্রানজ্যাকশন হয়েছিল। ওই ভলিউম এবং প্রাইসের উপরে বেসিস করে তখন তারা ফোরকাস্ট করতে পারে যে ভবিষ্যতে বা এখন যে অবস্থায় আছে এখান থেকে কোম্পানির কতটুকু সামনের প্রাইসটা কেমন হবে, দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড। সেটা আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিসে চলে যাব একদম ডিটেলসে, তখন আমরা দেখাবো যে কোম্পানির যে রেফারেন্সগুলো এখানে বলতেছে যে কোম্পানির হিস্টোরিক্যাল যে প্রাইস রয়েছে সেই প্রাইস এবং ভলিউম দিয়ে
কোম্পানির ফিউচার প্রাইসটাকে প্রিডিক্ট করে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে, এবং তারা কতটা সঠিকভাবে করতে পারে সেটা আমরা দেখব সামনে। ওকে, এখন আমরা কয়েকটা কিছু টার্ম আমরা জানবো যেগুলো আমাদের আসলে সবাই আমরা জানি, বাট স্টিল আমাদের মেমোরিটাকে রিফ্রেশ করব আমরা, সো দ্যাট আমরা সামনের দিকে যখন এই সমস্ত টার্মগুলো আসবে যাতে আমরা বুঝতে কষ্ট না হয়। বাট আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো জানো, বোরিং লাগতে পারে, বাট স্টিল আমার মনে হয় আমাদের সবার একটু রিফ্রেশ করে নেওয়া উচিত, কারণ আজকের ক্লাসটা তোমাদের সবারই কমন ক্লাস, সবাই তোমরা জানো, বাট স্টিল আমি এটাকে আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তাহলে আমরা আমাদের থিঙ্কিং প্রসেসটাকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলাম বা একটা ডিরেকশনে নিয়ে আসলাম, সো দ্যাট আমরা ফার্দার ডিসকাশনগুলোকে যাতে আমরা বুঝতে পারি। ওকে, সো স্টক মার্কেটের কিছু টার্ম রয়েছে। আর বুল মার্কেট। বুল মার্কেট কাকে বলে? বুল মার্কেট হচ্ছে ইট ইজ এ সার্টেন পিরিয়ড ওয়ার দি প্রাইসেস অফ মাল্টিপল স্টকস আর ইনক্রিজিং। মানে এটা একটা স্টক মার্কেটের একটা সার্টেন সময়, যে সময়ে মাল্টিপল স্টক মানে ম্যাক্সিমাম স্টকের দাম বাড়তে থাকে, সেটা হচ্ছে বুল মার্কেট। মার্কেট পারফর্মিং ইন অ্যান আপ ট্রেন্ড, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেটের লিস্টেড ম্যাক্সিমাম শেয়ারের দাম বাড়তে থাকে, দ্যাট ইজ কল্ড দি বুল মার্কেট। আর বেয়ার মার্কেট হচ্ছে যখন কোনো যখন ম্যাক্সিমাম শেয়ারের দাম কমতে থাকে এবং ওটা ডাউন ট্রেন্ডের দিকে যায়, মানে যখন নিচের দিকে যেতে থাকে এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম শেয়ারের দাম কমতে থাকে, ম্যাক্সিমাম নট অল, ম্যাক্সিমাম শেয়ারের দাম কমতে থাকে, দ্যাট ইজ কল্ড দি বেয়ার মার্কেট। নাও আমাদের মার্কেটটা হচ্ছে বেয়ার মার্কেট, এখন বেয়ার মার্কেটে আমরা আছি। দেন দি ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা কি? দ্য পোর্শন অফ দি আর্নিং হুইচ ইজ দি কোম্পানি ডিস্ট্রিবিউটেড টু ইটস শেয়ার হোল্ডার্স, আচ্ছা, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি। যদি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানির যে আর্নিংটা হলো, এই আর্নিংয়ের থেকে যদি কিছু অংশ তার শেয়ার হোল্ডারদেরকে ভিতরে ডিস্ট্রিবিউট করতে চায়, এটা কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, দ্যাট ইজ কল্ড দি ডিভিডেন্ড। এটা ক্যাশ আকারে হইতে পারে বা বোনাস শেয়ার আকারে হইতে পারে। তো সুতরাং কেউ কি জয়েন করতে যাচ্ছে নাকি দেখি? কলটা 15 মিনিটের মধ্যে শেষ হবে স্যার, সেটা সিগন্যাল। ও আচ্ছা আচ্ছা, তাই না? 15 মিনিটের তো সময় কম। আচ্ছা, দেন স্যার ডিভিডেন্ড আমরা জানলাম, আমরা জানি সবাই ডিভিডেন্ডটা কি আসলে। দেন হচ্ছে ট্রেডিং ভলিউম, আমরা জানি যে মিনস দি নাম্বার অফ শেয়ার দ্যাট আর ট্রেডেড ইন পার্টিকুলার ডে। একটা দিনে কতগুলা শেয়ার, একটা কোম্পানির কতগুলা শেয়ার ট্রেডিং হচ্ছে সেটাকে বলে হলো ট্রেডিং ভলিউম, আমাদের জানার দরকার আছে। লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে যে মানে একটা শেয়ারের অ্যাভেলেবিলিটি কেমন, মানে যে যাতে যদি কম লিকুইড হয়, দেখা যাবে যে ওই শেয়ারটা কিনতে গেলে ইজিলি আমরা কিনতে পারতেছি না, অথবা বিক্রি করতে পারতেছি না, বা একটু কিনতে চাইলে দামটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো ইউ ক্যান সি যে আমাদের মার্কেটে কিন্তু এরকম কম লিকুইডেড শেয়ার আছে। তো যেগুলো লিকুইডিটি কম আছে শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলা কিনতে গেলে দেখা যায় যে প্রাইসের একটা বড় রকমের হেরফের হয়ে যায়, বড় রকমের একটা বাড়তি কমতি হয়। সো liquidity, that is called the liquidity. How easily or not the share can be purchased or sold, মানে কত সহজে আমি একটা শেয়ারকে কিনতে বা বেচতে পারি, সেটা হচ্ছে দ্যাটস কল্ড দি লিকুইডিটি। উইদাউট এ মেজর চেঞ্জেস ইন প্রাইস, যাতে একটা প্রাইসের মেজর চেঞ্জেস না করে আমি কত সহজে বা কত সোজাভাবে একটা শেয়ারকে কেনাবেচা করতে পারি, মানে অ্যাভেলেবিলিটি আছে কিনা শেয়ারটার, সেটা দ্যাট ইজ কল্ড দি লিকুইডিটি। ভোলাটিলিটি, তোমার আমরা অনেক সময় বলি মার্কেটটা খুব ভোলাটাইল আছে, হ্যাঁ, এই স্টকটা খুব ভোলাটাইল আছে। ভোলাটাইল হচ্ছে যে একটা পার্টিকুলার দিনে ওই শেয়ারের যে মুভমেন্টটা হাই লো এর ভিতরে যে পার্থক্যটা, দ্যাট ইজ কল্ড দি ভোলাটিলিটি। এটা প্রাইসের মানে উপরের নিচে হাই এবং লো এর ভিতরে যে পার্থক্যটা যত কুইক, এগুলা মানে কুইক যে কম বেশি হয়, এটাকে আমরা ভোলাটিলিটি বলি। হ্যাঁ, যে হাউ মাচ অ্যান্ড হাউ কুইকলি প্রাইসেস মুভ ওভার এ গিভেন স্প্যান অফ টাইম, একটা পার্টিকুলার সময়ের ভিতরে একটা শেয়ারের দাম কত উঠানামা করে, দ্যাট ইজ কল্ড দি ভোলাটিলিটি। তো ভোলাটাইল শেয়ারে সবসময় আমরা যারা একটু কুইক কেনাবেচা করতে চাই, তারা আমরা ভোলাটাইল শেয়ারে বেশি ফোকাস করে থাকি, কারণ হচ্ছে যে ওইখানে গ্যাপটা একটু বেশি পাওয়া যায়। বাট ভোলাটাইল শেয়ার অলসো রিস্কি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা রিস্কিও হয়। আমাদের চিন্তা ভাবনা করে ভোলাটাইল শেয়ারে ভোলাটিলিটিকে অ্যাভেল করতে হবে। ওকে,
Then market capitalization. It is calculated by multiplying the current market price of the company's share by the total number of share. Total number of share দিয়ে যদি আমরা মার্কেটের কারেন্ট প্রাইসটাকে গুণ করি তাহলে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন পেয়ে যাব। তার মানে তাহলে টোটাল শেয়ার মার্কেটের ক্যাপিটালাইজেশন বের করতে বলে যতগুলো কোম্পানি লিস্টেড আছে তার বর্তমান মূল্যটাকে যদি আমরা ওই আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে যদি গুণ করি তাহলে যে টাকাটা হবে দ্যাট ইজ দি মার্কেট ক্যাপিটালাইজেশন। আর কোম্পানি যদি ক্যাপিটালাইজেশন যদি বলি তাহলে কোম্পানির যে শেয়ারের যে ভ্যালু প্লাস হচ্ছে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ারকে গুণ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। আচ্ছা, আর্নিং পার শেয়ার ইউ নো যে ইপিএস। আচ্ছা, ইপিএস কোম্পানিজ নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। একটা কোম্পানির যে বাৎসরিক যে ইনকামটা হলো এই ইনকামটাকে যদি কোম্পানির শেয়ার সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে একটা আমরা ইপিএস পাচ্ছি, আর্নিং পার শেয়ার, রাইট? আর্নিং পার শেয়ার হচ্ছে কোম্পানির টোটাল ইনকামকে আমরা যদি কোম্পানির শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটা পাবো ইপিএস। দেন দ্য পি রেশিও। তো পি রেশিও হচ্ছে দি পি রেশিও ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং কোম্পানির শেয়ার প্রাইস, মানে মার্কেটে যে শেয়ার প্রাইসটা আছে, বাই দি আর্নিং পার শেয়ার। আমরা একটা কোম্পানির মার্কেটের শেয়ার প্রাইসটাকে যখন তার আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করব তাহলে যে রেশিওটা আমরা পাবো দ্যাট ইজ কল্ড দি পি রেশিও, রাইট? তো পি রেশিও নর্মালি যত কম হবে তত একটা শেয়ারকে আমরা ভালো মনে করে থাকি এবং তাকে মনে করি যে দ্যাট হ্যাজ গট গ্রোথের সম্ভাবনা বেশি রয়েছে। আর দেন হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। একটা কোম্পানির নেট অ্যাসেট ভ্যালুটা কি? এনএভি হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, সোজা কথা, যে একটা কোম্পানির সম্পদ এবং তার দায়, এটার দিকে বিয়োগ করলে, সম্পদ থেকে দায়টা বিয়োগ করলে যেটা পাবো দ্যাট ইজ এনএভি। আর এনএভি পার শেয়ার কি হলো? ওই লায়াবিলিটিস, অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ারটাকে আমরা ভাগ যদি করি তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এনএভি পার শেয়ার। এই জিনিসগুলো আমাদের খুব জানতে হবে, কিন্তু একটা এনএভি একটা কোম্পানির শেয়ারের এনএভি কত এটা জানলে তার মার্কেট প্রাইসটা এখন কত আছে তাহলে আমরা বুঝবো যে কত গুণ আছে, কত গুণ বাড়তি আছে নাকি কমতি আছে। সুতরাং দ্যাট ইজ all very important. P ratio is very important. EPS is very important, right? Okay, dividend yield আমরা প্রায় শুনে এই কথাটা যে ডিভিডেন্ড ইল্ডটা দেখো তো কত। এটা কি? অ্যানুয়ালাইজ ডিভিডেন্ড, মানে ইয়ারলি যে ডিভিডেন্ডটা দেওয়া হয় তাকে যদি আমরা শেয়ার প্রাইস দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে পার্সেন্টেজে যে দিব সুতরাং 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা ডিভিডেন্ড ইল্ডটা বের করতে পারি। কারণ ডিভিডেন্ড ইল্ডটা আমরা জানি এই কারণে যে একজন ইনভেস্টর সবসময় বের করতে চায় যে আমি এই টাকাটা ব্যাংকে রাখলে কি পাইতাম আর এখানে আমি কি পাচ্ছি, সুতরাং সেটা হিসাব করে। তো সুতরাং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা অ্যানুয়ালাইজ ডিভিডেন্ডটাকে আমরা শেয়ার প্রাইস দিয়ে ভাগ করব, তাতে আবার 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা দ্যাট ইজ কল্ড দ্য ডিভিডেন্ড ইল্ড। ইট ইজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ। দেন দ্য আউটস্ট্যান্ডিং শেয়ারস। এই শেয়ার আউটস্ট্যান্ডিং বা আউটস্ট্যান্ডিং শেয়ার কোনটাগুলোকে বলা হয়? আউটস্ট্যান্ডিং শেয়ারস আর দি নাম্বার অফ কোম্পানিজ শেয়ারস দ্যাট আর ট্রেডেড ইন দি সেকেন্ডারি মার্কেট। এই যে সেকেন্ডারি মার্কেটে যে শেয়ারগুলো ট্রেড হয় এই শেয়ার প্লাস হচ্ছে ইট ইনক্লুডস শেয়ারস হেল্ড বাই দি ইনস্টিটিউশন ইনভেস্টার্স। ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছে শেয়ারগুলো থাকে, কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদের কাছে শেয়ার থাকে এবং জেনারেল পাবলিকের কাছে যে শেয়ার থাকে, সব শেয়ারগুলোকে মিলায় হচ্ছে শেয়ার আউটস্ট্যান্ডিং বলা হয় বা আউটস্ট্যান্ডিং শেয়ার বলা হয়। তো সুতরাং আউটস্ট্যান্ডিং শেয়ার আমরা যেহেতু এটা আমাদের এনএভি বের করার জন্য দরকার, এই জন্য আমরা আউটস্ট্যান্ডিং শেয়ার বলতে আসলে কি বুঝি সেটা আমরা জানলাম। যে সমস্ত শেয়ারগুলো সেকেন্ডারি মার্কেটে ট্রেড হচ্ছে সেগুলা, প্লাস হচ্ছে যেগুলো কোম্পানির যে ইয়েতে থাকে কি বলে যে লক ইনে থাকে, লক ইন শেয়ার, তারপরে কোম্পানির এমপ্লয়ীদের কাছে দেওয়া থাকে সেই শেয়ার এবং জেনারেল পাবলিক সব কিছু মিলায় হচ্ছে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার। সো ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস। আমাদের আজকের জন্য এটাই, এইটুকু ডিসকাশন আমাদের ছিল মার্কেট সম্পর্কে। এখন আমরা ওকে, সো দ্যাট ওয়াজ এ ভেরি বেসিক অ্যাসপেক্টস অফ দি মার্কেট। আমাদের মার্কেটের সব থেকে একদম প্রিলিমিনারি কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম। পরবর্তী দিন আমাদের 4 তারিখে মনে হয় আমাদের আবার পরের সেশনটা আছে, তো ওই দিন আমরা চেষ্টা করব আমাদের অন্য বিষয় নিয়ে কথা বলার জন্য। মিনহোয়াইল তোমরা এই যে বিষয়গুলো যদিও তোমরা সবাই জানো, বাট স্টিল আমি তোমাদের আই উইল হোপ দ্যাট তোমরা এই জিনিসগুলোকে আরও একটু নিজেরা
স্টাডি করা বা তোমরা যদি এটাকে আপলোড করলে তোমরা দেখে তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা সেগুলোকে ক্লিয়ার করে নিও, আর এলস আমার সাথে জিজ্ঞাসা করতে পারো, সমস্যা নাই। সো আমরা উই আর অলমোস্ট টু দ্য এন্ড অফ দিস সেশন, চলে এসেছি আমরা। তো আমরা কেটে গেলে নো প্রবলেম, কেটে যাবে। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেস প্রেজেন্টেশন বা টুডেস সেশন। এখন তোমাদের কোনো যদি কোনো ডাউট থাকে তোমরা ডাউটগুলোকে শুট করতে পারো। যদি ইফ ইউ হ্যাভ এনি ডাউট, হ্যাঁ বলো সজীব, বলো। না, আপাতত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যদি ডাউট না থাকে অসুবিধা নেই। তো যেটা আমি বলবো যে আমাদেরকে সবাইকে কিন্তু এখন শিখতে হবে আসলে, কারণ আমি না শিখলে আই ক্যানট মেক সামবডি আন্ডারস্ট্যান্ড। আমি কাউকে কিন্তু বুঝাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি না জানি আসলে। আর আমি যদি আমার জানার ভিতরে যদি কি বলা যায় দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমি আই ক্যানট টক ভেরি কনফিডেন্টলি। মানুষের কনফিডেন্টলি কথা বলার জন্য কিন্তু ইউ নিড টু হ্যাভ কন্ট্রোল অন দ্যাট সাবজেক্ট। ওই সাবজেক্টের উপরে তোমার কন্ট্রোল থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট টক উইথ কনফিডেন্স। তো এই জন্য আর আই জাস্ট ওয়ান্ট টু সে ওয়ান থিং, যে আমরা মানুষের ভিতরে মানুষের যে পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়ালটার যে কত পোটেনশিয়ালের যে মাত্রাটা যে কত বেশি, এটা আমরা উই নেভার নো। আমরা আসলে কখনোই চেষ্টা করি না। তো চেষ্টা করলে আমরা প্রত্যেকেই বুঝতে পারবো যে আমাদের ভিতরে যে পোটেনশিয়ালটা রয়েছে, এই পোটেনশিয়ালটাকে যদি আমরা কার্যকরীভাবে ইউটিলাইজ করি, তাহলে আমরা উই ক্যান এক্সেল লাইক এনিথিং। আমরা আসলে এক্সেল করতে পারি, অনেক দূর এক্সেল করতে পারি। সো আমি আশা করব যে তোমরা হোয়াট এভার হ্যাজ হ্যাপেন। আবার কোনো কিছু কিন্তু স্টার্ট করতে দি এজ অর সময় কিন্তু কোনো ব্যাপার না। এনি টাইম অ্যান্ড এভরি টাইম উই ক্যান স্টার্ট সামথিং নিউ। আমরা যে কোনো নতুন জিনিস বা যে কোনো জিনিস, যে কোনো শিক্ষণীয় জিনিস বা শেখার জিনিস বা যে কোনো জিনিস, এভরিথিং উই ক্যান স্টার্ট এনি টাইম অফ লাইফ। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আমরা শুরু করতে পারি, এবং যদি আমরা সিনসিয়ারলি যদি আমরা সেটা নিয়ে যদি চেষ্টা করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা যেখানে রিচ করতে চাই, বা আমি যে টার্গেটটাকে আমার যদি টার্গেট হয়, যদি আই ওয়ান্ট টু গেট সাম নিউ ক্লায়েন্টস, ইফ দ্যাট ইজ মাই টার্গেট, তাহলে সেইটাকে পার্সু করার জন্য আমাকে যেভাবে ইকুইপ করার দরকার, আই উইল ইকুইপ মাইসেলফ লাইক দ্যাট। এবং সেটা করতে গেলে যা দরকার, প্লিজ ডু দ্যাট। ইউ সি হোয়াট পোটেনশিয়াল ইউ গট ইয়েট। আমি জাস্ট তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার কাছে মিকা সিকিউরিটিজ একটা ছেলে আসছিল, শরীফ নাম ছেলেটার, মিকা সিকিউরিটিজের। ইজ এ ভেরি ইয়াং চ্যাপ। তোমাদের অনেকের থেকে, তোমরা এখানে যারা জয়েন করো তাদের প্রত্যেকের থেকে সে জুনিয়র, খুবই ইয়াং একটা ছেলে। তো আই হ্যাভ সিন স্পিড ইন হিম। আমি তার ভিতরে যে স্পিড দেখছি, ছেলেটা ট্রেডার, ইজ এ মেকা সিকিউরিটি একটা ট্রেডার। সে আমাকে বললো, স্যার আমাকে যখন নেয় মেকা সিকিউরিটিজে, তখন আমাকে উইথ এ কন্ডিশন আই ওয়াজ রিক্রুটেড। সে বলছিল যে যদি তুমি 3 কোটি টাকা যদি তুমি ইনভেস্টমেন্ট আনতে পারো, তাহলে তোমাকে আমরা 25,000 টাকা বেতন দিব। আর যদি তুমি এই টার্গেটটাকে যদি ফিল করতে পারো, তাহলে তোমাকে উইল মেক ইউ ব্রাঞ্চ ম্যানেজার, এবং তোমার স্যালারি বাড়বে। ও এসে বললো, স্যার আমি উইদিন 6 months আই ব্রট দি কোম্পানি 5 crore ডিপোজিট আমি আনছি স্যার। উইথ দ্যাট ওই এজে সে এখন ব্রাঞ্চ ম্যানেজার। তার বেতন হচ্ছে 35,000 টাকা, এবং তার এখানে আবার ইনসেন্টিভ পায়। তো এটা জাস্ট আমি তোমাদেরকে বলার জন্য বলতেছি যে হি ইজ এ জাস্ট এ ইয়াং চ্যাপ। তোমাদের সবার থেকে সে ছোট, বয়সে কম এই ছেলেটা। তো আমরা যদি আসলে চেষ্টা করি, তাকে দেখছি সে অনেক চেষ্টা করে, অনেক দৌড়াদৌড়ি করে। তো আমরা যদি সবাই চেষ্টা যদি করি, আই বিলিভ যে আমাদের প্রত্যেকের পক্ষে এটা করা সম্ভব। ঠিক আছে, উই প্লিজ মুভ উইথ এ ফোকাস। আমরা যদি ফোকাস করি, আমরা যদি টার্গেট সেট করি, আমরা যদি এম সেট করি যে ইয়েস আমি এই এমটাকে আমি ফুলফিল করবো, কামস হোয়াট মে। একজনের কাছে যদি আমার 10 বার যাইতে হয়, আই উইল গো। একজনের কাছে 15 বার যাইতে হয়, আই উইল গো। কোনো সমস্যা নেই, কারণ ইটস এ হিউম্যান টেন্ডেন্সি। আমি তোমাদেরকে বলি যে সাইকোলজিতে যেটা আছে, সেটা হচ্ছে একটা মানুষের যদি কেউ তোমাকে না বলে, সে মিনিমাম তোমাকে 10 বার না বলার পরে সে 11th টাইমে গিয়ে সে হা বলবে। এটা খেয়াল করবা। এটা হচ্ছে দিস ইজ দ্য হিউম্যান সাইকোলজি, যে মানুষের অ্যাভারেজ স্টাডি বলে এটাকে।
তো যদি আমরা যদি একটু খেয়াল করি যে যারা অনেক ভালো করছে জীবনে, তাদের কিন্তু এই how many times they have knocked to the customers, to the clients, they never counted that. তারা কখনো এটা কাউন্ট করে নাই। তো তারা কিন্তু আনলিমিটেড টাইম তারা কিন্তু they have pursued, they have knocked the client, they have knocked the customers, তাদের প্রত্যেকটা জায়গায় কাজ করতে করতে একটা জায়গায় গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। তো সুতরাং এই আত্মবিশ্বাসটা নিজেদের ভিতরে আনো যে ইয়েস, আমরা উই ক্যান ডু ইট, আমরা করতে পারি, আমরা সব সম্মিলিতভাবে আমরা সবাই প্রত্যেকের যদি চেষ্টা করি তাহলে আমরা আমাদের টার্গেটে আমরা ফিল আপ করতে পারবো, আমরা টার্গেটে পৌঁছাতে পারবো এবং আমরা অবশ্যই আমরা ভালো করতে পারবো। সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে এবং সেটার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার, হোয়াট এভার ইউ নিড, সেই বিষয়গুলোকে উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। তোমাদের সাপোর্ট করার জন্য আমরা উই আর অলওয়েজ দেয়ার। যদি তোমাদেরকে ট্রেন করার মাধ্যমে সাপোর্ট করা বা আমাদের রেফারেন্স দিয়ে কোথাও যদি তোমরা যাইতে চাও, ইউ ক্যান অলওয়েজ গো, ইউ আর মোস্ট ওয়েলকাম। সেখানে যদি আমাদের যদি কথা বলার লাগে, উই আর দেয়ার টু টক, কোনো সমস্যা নাই। বাট ইউ গট টু বি প্রোঅ্যাক্টিভ, তোমাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, তোমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। প্লিজ ট্রাই টু আনলেশ ইউর পোটেনশিয়াল। আমাদের যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে পোটেনশিয়ালটা আছে, এই পোটেনশিয়ালটাকে আনলেশ করার চেষ্টা করো। আমরা যদি এতদিনে না করে থাকি তাহলে আমরা লেটস স্টার্ট ফ্রম টুডে। আমরা আজকের থেকে আমরা একটা প্রতিজ্ঞা নিব যে আমাকে যে পোটেনশিয়াল দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, লেট আস ইউটিলাইজ দি ফুল পোটেনশিয়াল। আমার পোটেনশিয়ালটাকে আমি বের করে আনার চেষ্টা করি, আমার পোটেনশিয়ালটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। লেটস সি হোয়াট আই ক্যান ডু, আমি কি করতে পারি সেটা আমরা দেখতে চাই যে আমরা যদি আমাদের ফুল পোটেনশিয়ালটাকে কাজে লাগাই। এবং অ্যান্ড আই বিলিভ এবং দিস ইজ দ্য রিলিজিয়াস ফেইথ, এটা প্রত্যেকটা ধর্ম একই কথাই বলে, হুএভার ট্রাইস দি অলমাইটি ইজ উইথ হিম। যে চেষ্টা করবে, সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান যাই বলি না কেন, ওনারা তার সাথেই থাকবে।